হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে নতুন ইংরেজি সিলেবাস এনেছে প্রথম সেমিস্টারের একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম হচ্ছে সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইয়েটস, দ্য সেকেন্ড কামিং। এই কবিতাটি অত্যন্ত সিম্বলিক এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি কবিতা। আজকের দিনে দাঁড়িয়ে অনেক বেশি প্রাসঙ্গিক, মানে রেলিভেন্ট, মানে আজকের সমাজে যা যা ঘটছে এই কবিতার বলার কথাগুলো অনেকটা এটাকেই রিপ্রেজেন্ট করছে। এই কবিতাটা বুঝতে গেলে সময়টা একটু জানতে হবে। সময়টা হচ্ছে 1919 সাল। তো এই 1919 সালটা খুবই ইম্পর্ট্যান্ট, তার কারণ 1914 থেকে 18 পর্যন্ত চলেছিল প্রথম বিশ্বযুদ্ধ। আর প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, যে ব্লাড বাথ অর্থাৎ ট্রিমেন্ডাস কিলিং, ইনুমারেবল কিলিং মানে অসংখ্য হত্যা, এবং ম্যাসাকার মানে অবিচারে গণহত্যা, তো এই সমস্ত দেখে ডব্লিউ.বি. ইয়েটস এই কবিতাটা লিখেছিলেন। এই প্রথম বিশ্বযুদ্ধের পরে অনেকগুলো ছোট ছোট ঘটনা আরও ঘটেছিল, যেখানে বিপ্লব, বিদ্রোহ, মারামারি, দাঙ্গা, সমস্ত পৃথিবী জুড়ে একটা অস্থিরতা এবং অশান্তি ছড়িয়ে পড়েছিল। তো এই যে অরাজকতা, অনৈতিকতা এবং সারা বিশ্ব জুড়ে অস্থিরতা, চঞ্চলতা, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, কেউ কাউকে মানছে না, এই ব্যাপারটা দেখেই ডব্লিউ.বি. ইয়েটস মনে করছেন যে এখন জেসাস ক্রাইস্টের জন্ম হওয়ার সময়। এখানে ক্রিশ্চিয়ান রিলিজিয়ন এবং হিন্দু ধর্মমতে যে ব্যাপারটা বলা আছে তার রেফারেন্স এখানে আছে। অ্যাকর্ডিং টু হিন্দু অ্যান্ড ক্রিশ্চিয়ান রিলিজিয়ন কি বলা হচ্ছে, যখনই পৃথিবীতে অত্যন্ত পাপ হবে, মানুষের অনেক অত্যাচার হবে, মানুষের মধ্যে ভালো ব্যাপারগুলো চলে যাবে, সেই সময় ভগবান কোনো রূপ নিয়ে নিজেই পৃথিবীতে অবতরণ করবেন এবং সেই পাপের দমন করবেন। তো এখানে জেসাস ক্রাইস্টের পুনর্জন্মকেই সেকেন্ড কামিং বলা হচ্ছে, এটা মনে রাখবে। দ্য সেকেন্ড কামিং বলা হচ্ছে কাকে? জেসাস ক্রাইস্টকে। তিনি আবার জন্মগ্রহণ করবেন, কারণ মানুষের মধ্যে অনেক বেশি সেই পাপ, অরাজকতা এখন দেখা দিচ্ছে। তো এই কবিতাটা এত বছর পরেও আজকেও রেলিভেন্ট কেন বললাম? তার কারণ আজকের দিনের সমাজে আমরা যদি দেখি, ফোন, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, পেপার যদি দেখি, প্রতিদিন দেখব অগণিত মানুষ হত্যা হচ্ছে, কেউ কাউকে মেরে জলে ডোবায় ধান খেতে ফেলে দিচ্ছে। আমরা রিসেন্টলি দেখলাম বাংলাদেশের একজন ছেলেকে কয়েকজন আদিবাসী ছেলে তাকে টুকরো টুকরো করে রান্না করে খাচ্ছে। এবং এই মুহূর্তে ইসরায়েল এবং প্যালেস্তাইনে যে যুদ্ধ হচ্ছে, ভয়াবহ অবস্থা সেখানে, ধ্বংস, নির্বিচারে ধ্বংস। তো এই ব্যাপারটা আজও হচ্ছে। ডব্লিউ.বি. ইয়েটস যে চিত্র তখন দেখেছিলেন, আজকে আরও বেশি সেই ব্যাপারটা হচ্ছে। তাই এই কবিতাটা অনেক বেশি রেলিভেন্ট আজকে সমাজে দাঁড়িয়ে, এবং মনে করা হচ্ছে যে এটাই হচ্ছে শেষ সময় যখন জেসাস ক্রাইস্ট বা ভগবানের আবার আবির্ভাব হবে এই পাপ দমন করার জন্য। এবার আমরা কবিতাটা দেখব কি আছে, ডব্লিউ.বি. ইয়েটস কী বলেছেন। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। অর্থাৎ একটা জায়ার অর্থাৎ এইরকম ঘূর্ণায়মান কোনো একটা অবস্থা যেটা ক্রমশ বড় হয়ে যাচ্ছে, এটার আনএন্ডিং লিমিটেশন নেই। তো এই অবস্থাটা মানুষের মধ্যে এই যে অস্থিরতা এবং ভায়োলেন্স, পাপ, এই প্রত্যেকটা জিনিস এইভাবে আস্তে আস্তে বেড়ে চলেছে এই অবস্থাটার মতো। এবং এখানে ফ্যালকন তার ফ্যালকনারকে অর্থাৎ বাজ পাখি যে তার মালিকের কথা শোনে, তাকে তার হয়ে স্বীকার করে দেয়, এখন সেই বাজ পাখি তার মালিকের কথা শুনতে পাচ্ছে না। অর্থাৎ এখানে সিম্বলিক্যালি লেখক বলতে চাইছেন যে এই যে পাপের পরিমাণটা এইভাবে বেড়ে চলেছে জায়ারের মতো, এবং এই ফ্যালকন এইভাবে এগিয়ে চলেছে যার সেন্টারে রয়েছে তার মালিক, এবং মালিকের কথা সে শুনছে না, শুনতে পাচ্ছে না। অর্থাৎ মানুষের মধ্যে থেকে নীতিকথা, মূল্যবোধ, নৈতিকতা, নিয়ম শৃঙ্খলা সব এইভাবে হারিয়ে যাচ্ছে, মালিকের কথা শুনছে না সেই বাজ পাখি। তারপর কি বলছে, থিংস ফল অ্যাপার্ট মানে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। ফল অ্যাপার্ট মানে হচ্ছে ভেঙে চুরমার হয়ে যাওয়া, দূরে সরে যাওয়া, অর্থাৎ সম্পূর্ণ একটা বিশৃঙ্খল অবস্থা। দ্য সেন্টার ক্যানট হোল্ড, এই যে জায়ারের যে একটা সেন্টার রয়েছে, এই যে সেন্টার, এই সেন্টার ধরে রাখতে পারছে না এর এই বিস্তারটাকে। অর্থাৎ যে কোনো দেশের বা সাম্রাজ্যের একটা কনস্টিটিউশন, সরকার থাকে বা রাজা, শাসক, সেই শাসক সেন্টার দেশের মানুষের মধ্যে এই অস্থিরতা এটাকে কন্ট্রোল করতে পারছে না, কোনো নিয়ম শৃঙ্খলা নেই। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য, অস্থিরতা, মারামারি, হত্যা, কিলিং, এই সমস্ত। লুজড আপন দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর উপরে এখন বর্তমান। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। খুবই ইম্প্যাক্টফুল কথাবার্তা এখানে বলা রয়েছে। ব্লাড ডিমড টাইড মানে যুদ্ধের পর অগণিত যে মানুষের হত্যা, সেই হত্যার ফলে যে রক্ত স্রোত, সেটার একটা ঢেউয়ের মতো সমস্ত জায়গায় বিস্তৃত রয়েছে।
এভরিওয়্যার, সব জায়গায়। দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন, মানুষের মধ্যে যে ইনোসেন্স, নিষ্পাপতা, সেটা ডুবে যাচ্ছে। মানে মানুষের মধ্যে সেই ভালো কোয়ালিটিটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে, ড্রাউন হচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, মানুষ ক্রুয়েল হয়ে যাচ্ছে, সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, যেটা ভালো তার মধ্যে সমস্ত বিশ্বাস এবং সেই ব্যাপারটা মানুষের মধ্যে আর দেখা যাচ্ছে না। ল্যাক মানে অভাব, ভালো গুণগুলো দেখা যাচ্ছে না। হোয়াইল দ্য ওর্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, যেখানে যেটা খারাপ, যে গুণগুলো মানুষের জন্য মঙ্গলকর নয়, সেই গুণগুলো মানুষের মধ্যে ফুল প্যাশনেটলি দেখতে পাওয়া যাচ্ছে। মানে অনেক বেশি কামনাপূর্ণভাবে সেই গুণগুলো মানুষের মধ্যে থেকে আজকে বেরিয়ে আসছে। আমরা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক মুহূর্তে এরকম চিত্র, উদাহরণ প্রত্যেক মুহূর্তে দেখতে পাবো। ছেলে তার মাকে মারছে, প্রচুর উদাহরণ দেখতে পাবো আমরা। এখানে লেখক সেই বিশৃঙ্খল অবস্থাটা দেখতে পেয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং তার পরবর্তীকালেও। আজকের দিনেও এটা অনেক বেশি হচ্ছে। এছাড়াও রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ দেখেছি, সেখানে শুধু মৃত্যু এবং তার ফলে সারা বিশ্ব অস্থির, বিশ্বের ইকোনমি প্রভাবিত হয়েছে। তো এখানে ঠিক সেই চিত্রই লেখক তুলে ধরেছেন, অথচ এটা কত বছর আগে। আজকের দিনে এটা অনেক বেশি প্রাসঙ্গিক। এখানে একটু বাংলা করে দেওয়া রয়েছে, এটা তোমাদের সুবিধার জন্য এটা দেখে নেবে। আমি কবিতাটা ব্যাখ্যা করছি এবং সমস্ত ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে, এবং এই কবিতার এই সম্পূর্ণ ওয়ার্ড মিনিং বাংলা মানে সহ পিডিএফটা তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশনে। আমি টেলিগ্রামে এটি দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন হয়ে তোমরা এই পিডিএফটা পেতে পারো। প্রথম যে স্ট্যান্ডা, সেখান থেকে কিছু শব্দ আমরা দেখে নেব। সেকেন্ড কামিং কাকে বলা হচ্ছে? ক্রিশ্চিয়ান থিওলজি, মানে ক্রিশ্চিয়ান ধর্মতত্ত্ব অনুযায়ী। দ্য রিঅ্যাপিয়ারেন্স অফ জেসাস অ্যাজ জাজ ফর দ্য লাস্ট জাজমেন্ট, অর্থাৎ যখন অনেক বেশি পাপ জগতের বুকে হবে, তখন জেসাস ক্রাইস্ট আবার ধরণীতে তিনি জন্মগ্রহণ করবেন এই পাপটা দমন করার জন্য। জায়ার মানে বলয়, যেটা আমি ছবি দেখেছি, গোল গোল করে ঘুরতে ঘুরতে যেটা বড় হয়ে যায়। এ রাউন্ড শেপ ফর্মড, একটা গোল শেপ আকার যেটা তৈরি হচ্ছে বাই এ সিরিজ অফ কনসেন্ট্রিক সার্কেলস, অর্থাৎ এইভাবে সার্কেলস হতে 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 আস্তে আস্তে সেটা বড় হয়ে যাবে। এ স্পাইরাল অর সার্কুলার মোশন অফেন সিম্বলাইজিং সাইকেলস অর হিস্ট্রি অফ হিউম্যান এক্সিস্টেন্স, অর্থাৎ মানুষের অস্তিত্ব এইভাবে প্রথমে শুরু হয়েছিল, তারপরে এইভাবে হতে হতে আনএন্ডিং জায়গায় গিয়েছে, এবং এটা একটা সময় সেন্টার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, দূরে চলে যাবে, ধ্বংস। এটাকেই লেখক ইন্ডিকেট করার জন্য জায়ের কথাটা ব্যবহার করেছেন। ওয়াইডেনিং জায়ার, অর্থাৎ যেটা আস্তে আস্তে বিস্তার হয়ে যাচ্ছে, ওয়াইড হয়ে যাচ্ছে, এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। আর এখানে ফ্যালকন দেখতে পাচ্ছ, বাজ পাখি, যে কিনা তার ট্রেনার ফ্যালকনার, সেই তাকে শিকার করে, তার কথা মতো চলে। তো কবি এখানে বলতে যাচ্ছেন এই ফ্যালকনারকে শুনছে না, অর্থাৎ কন্ট্রোল হারিয়ে গিয়েছে। অ্যানার্কি মানে একটা নৈরাজ্য, দ্য স্টেট, এ স্টেট অফ ললেসনেস অ্যান্ড ডিসঅর্ডার, মানুষের সমাজের মধ্যে আইনহীনতা এবং ডিসঅর্ডারে ছড়িয়ে পড়া। চারিদিকে মানুষ অসামাজিক কাজকর্মে ভরে উঠেছে এবং সরকারও শুধু লুট করছে, কীভাবে সাধারণ মানুষকে, যে ক্ষমতায় আছে সেও কীভাবে নিজের আখের গোছাবে, সেই সমস্ত কিছুতেই ব্যস্ত। তো কমপ্লিট ললেসনেস এবং ডিসঅর্ডার দেখতে পাওয়া যাচ্ছে। অ্যানার্কি, এই মুহূর্তে আমরা যখন বাস করছি, আমরাও এক ধরনের অ্যানার্কির মধ্যে রয়েছি। যখন ব্রিটিশ সাম্রাজ্য ছিল, তারা আমাদের দেশের সম্পদকে বলা যায় চুষে খেয়েছে, আর এখন আমাদের দেশের মানুষ যারা ক্ষমতায় রয়েছে তারা ঢোক গিলে খাচ্ছে, এত পরিমাণে শোষণ করছে। তো এই অবস্থাটাই অ্যানার্কি বলা হয়। প্যাশনেট মানে হচ্ছে হ্যাভিং স্ট্রং ইমোশন, অর্থাৎ অনেক বেশি আবেগপূর্ণ, কামনা বাসনাপূর্ণ। ফ্যালকন, এ বার্ড দ্যাট কিলস অ্যান্ড ইটস আদার অ্যানিমালস অ্যান্ড ক্যান বি ট্রেন্ড টু হান্ট, বাজ পাখিকে অন্য প্রাণীকে মারা এবং ধরার জন্য ট্রিট করা হয়, মানে ট্রেনিং দেওয়া হয়। এ বার্ড অফ প্রে মানে শিকারি পাখি, সিম্বলাইজিং পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, মানে এই পাখিটা পাওয়ার এবং কন্ট্রোলের একটা সিম্বল। ফ্যালকনার, সামওয়ান হু ট্রেইনস ফ্যালকনস টু হান্ট, যে বাজ পাখিকে ট্রেনিং দেয়। সেই বাজ পাখি এখন তার ট্রেনারকে শুনছে না, অর্থাৎ কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণহীন সমাজ। ফল অ্যাপার্ট, ব্রেক ডাউন, ভেঙে আলাদা আলাদা হয়ে যাওয়া, সমস্ত কিছু যেন আর নিয়মের মধ্যে নেই। এইভাবে আমরা বলতে পারি সমস্ত কিছু পৃথিবীতে যখন আছে, এটা একটা ব্যালেন্সে রয়েছে, কারণ মধ্যাকর্ষণ শক্তি আমাদের সব কিছুকে পৃথিবীর উপরেই রেখেছে। কিন্তু যখন আমরা মহাকাশে চলে যাই, তখন সমস্ত কিছু যেন স্ক্যাটার হয়ে যায়, কারণ গ্র্যাভিটি সেখানে থাকে না। সব কিছু ফল অ্যাপার্ট মানে ভেঙে আলাদা আলাদা টুকরো টুকরো হয়ে যায়, ভাসমান অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে যায়। তো এখানে সেই কন্ট্রোলহীন যেন হয়ে গিয়েছে সমাজ। মেয়ার অ্যানার্কি মানে পুরোপুরি নৈরাজ্য, মেয়ার মানে অনলি, অ্যানার্কি মানে নৈরাজ্য, যেখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। ব্লাড ডিমড টাইড, অর্থাৎ একটা মেটাফোর মানে তুলনা করা হয়। ফর ভায়োলেন্স অ্যান্ড আপ ইভল, অর্থাৎ একটা হিংস্র ব্যাপার। উইথ ব্লাড ডিমড সাজেস্টিং এ মার্কি অর অবস্কিউর রিয়ালিটি, অর্থাৎ সমাজে যে রিয়ালিটি পিকচার, বাজে পিকচার দেখতে পাচ্ছি আমরা, সেটাকেই তুলে ধরেছে। সেরেমনি অফ ইনোসেন্স মানে রিচুয়াল অর সেরেমনি অ্যাসোসিয়েটেড উইথ পিওরিটি অ্যান্ড নেভিটি, অর্থাৎ নিষ্পাপ এবং পবিত্র ব্যাপারগুলো আজকে চলে যাচ্ছে। ব্লাড ডিমড টাইড, এটা কাকে বুঝিয়েছে আরও একবার দেখে নাও। অ্যালিউড টু দ্য রাশিয়ান রিভলিউশন, রাশিয়ার একটা রিভলিউশন বা বিপ্লব ছিল, অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল,
ওয়ার্ল্ড ওয়ার 1 যেটা আমি বললাম, বোথ শকিং অ্যান্ড ভায়োলেন্ট, দুটোই কিন্তু অনেক বেশি ভায়োলেন্ট ছিল, ভায়োলেন্ট ইভেন্টস ইন দ্য ইউরোপিয়ান কনসিয়াসনেস। যেমন করে ভারতবর্ষের জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ড হয়েছিল, যেখানে নির্বিচারে অনেক প্রতিবাদকারী শান্তশিষ্ট হয়ে প্রতিবাদ করছিল, যাদেরকে গুলি করে একদিক থেকে হত্যা করা হয়, একসঙ্গে প্রচুর মানুষ মারা যায়। তো সেটার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে সম্মান সেটা ফিরিয়ে দিয়েছিলেন, ব্রিটিশদের দেওয়া সম্মান। ঠিক এখানে এই রিভলিউশন, রাশিয়ান যেটা হয়েছিল, ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, তার ফলে একটা ভায়োলেন্ট পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছিল। এ ব্লাডি টাইড সিমস টু বি রাশিং ইন এভরিহোয়ার, সমস্ত জায়গায় যেন মনে হচ্ছে রক্ত স্রোত বয়ে চলেছে, বিকজ দেয়ার ইজ সো মাচ ব্লাড, কারণ সেখানে এত বেশি রক্ত। ইনোসেন্স ইটসেলফ অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন ড্রাউন্ড ইন ইট, সেখানে নিষ্পাপতা, পবিত্রতা যেন ওই ব্লাডের মধ্যে মিশে গিয়েছে, অর্থাৎ ভালো গুণটা এই খারাপের মধ্যে মিশে গিয়েছে সমাজে, মানুষের মধ্যে থেকে। এই কারণে ব্লাড ডিম টাইট কথাটাই ব্যবহার করা হয়েছে। আজকে ভিডিওতে এই পর্যন্ত থাকবে। পার্ট 2তে আমি বাকি কবিতার অংশগুলো এক্সপ্লেন করবে, এভাবে তোমরা কানেক্টেড থাকবে। তারপরের একটি ভিডিওতে আমি সমস্ত MCQ নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে কানেক্টেড টু গেট ফার্দার ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।